বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 14 অধ্যায়ের 8 নম্বর ভিডিও। এখানে আমরা পরিবেশ ও ভূমিরূপ অধ্যায়টির 233 ও 234 পৃষ্ঠা সম্পর্কে অর্থাৎ সর্বশেষ ভিডিও সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য, যাতে তোমরা পুরো লেকচারটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারো। এবং ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। পূর্বের ভিডিওটিতে পরিবহন সম্পর্কে পড়ানো হচ্ছিল, যেটা 232 পৃষ্ঠায় ছিল এবং তার কিছু অংশ দিয়েই শুরু হচ্ছে। হিমবাহতে বড় আকারের পাথর পরিবাহিত হতে পারে, অর্থাৎ হিমবাহ শব্দের অর্থ যে বরফের এই পরিবহন সাথে বড় আকারের পাথর পরিবাহিত হতে পারে। অপরদিকে বায়ুর ঘনত্ব পানির তুলনায় প্রায় 1000 ভাগের 1 ভাগ হওয়ায় তা বড় আকারের অবক্ষেপ পরিবহন করতে পারে না। তার মানে চিন্তা করো, বায়ু কিন্তু পানির তুলনায় কম পরিবহন করতে পারে, সেই কথাটা এখানে বলা হয়েছে। আকারে 1000 ভাগের 1 ভাগ বলা হচ্ছে, অর্থাৎ বায়ু পরিবহন করতে পারে। সেক্ষেত্রে বালি বা ধূলিকণাও বায়ুর মাধ্যমে পরিবাহিত হয়। অনেক ক্ষেত্রে এই পরিবহন কয়েকশো মিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই ধরনের পরিবর্তনটা তুমি কোথায় দেখতে পারবা? যদি তুমি কখনো মরুভূমি অংশের কথা ভাবো, মরুভূমিতে এমন যখন বালু ঝড় হয়, এক স্থানের ঝড় এক স্থান থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয়। এখন যেখানে জনমানব আছে সে জায়গায় অনেক ঘর বাড়ি থাকে, সেখানে প্রবাহের মানটা কম হয়। আমরা যদি বায়ুর প্রবাহের কথা বলি, অবশ্যই বায়ু যে জায়গায় অনেক বন জঙ্গল ঘন অংশ আছে সেখানে প্রবাহিত হতে পারে কম, কিন্তু ফাঁকা স্থানে বায়ু দ্রুত প্রবাহিত হতে পারে, অর্থাৎ সেখানে বায়ুর প্রবাহের মান অনেক বেশি হয়। শুনে তোমাদের অবিশ্বাস্য মনে হতে পারে, আফ্রিকার মরুভূমিগুলোতে মিহি সিল্ট জাতীয় ধূলিকণা পরিবাহিত হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকায় এসে জমা হতে পারে। যে কথাটা বললাম, এই মরুভূমিতে এই ঝড়গুলো দেখা যায়। তুমি যদি কখনো কোনো মরুভূমির ভিডিও দেখো, অর্থাৎ সচরাচর মরুভূমিতে বাংলাদেশে তো মরুভূমি পাওয়া যায় না বা দেখা যায় না। মরুভূমি দেখতে হলে আমরা ভিডিওর মাধ্যমে দেখি, মরুভূমির ঝড় বলে দেখি, তাহলে বুঝতে পারবো এগুলো অনেক দূর প্রবাহিত হয়। 14.4.3 অবক্ষেপণ। পানি, বায়ু এবং বরফের দ্বারা প্রবাহিত হয়ে অবক্ষেপ অবশেষে বিভিন্ন স্থানে জমা হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে। অর্থাৎ মনে করো, আমার এই পড়ানোর টেবিলটার উপরে প্রতিদিন কিছু ময়লা এসে জমা হচ্ছে। এই ময়লাগুলো যদি জমতেই থাকে আর আমি যদি পরিষ্কার না করি, একসময় একটা স্পট পড়ে যাবে এবং সেটা তখন তুললেও সহজে উঠতে চায় না। এই ধরনের ময়লা পড়ে পড়ে যে স্পট তৈরি হয়ে গেল, এটা কিন্তু একদিনে হয়নি। ঠিক একই হিসেবে পানি বা বায়ু বরফের মাধ্যমে যে শিলাগুলো এক স্থান থেকে অন্য স্থানে আসে, এইভাবে স্তর পড়ে যায়। ওই স্তরগুলো তখন কি তৈরি করে? নতুন ভূমিরূপ গঠন করে। মানে ভূমির রূপটা একরকম ছিল, সেই থেকে আরেক রকম রূপে এনে দেয়। যেমন নদীবাহিত পলি জমা হয়ে প্লাবন ভূমি গঠন করে। আমাদের পূর্বের লেকচারগুলোর মধ্যে আমি বলেছিলাম যে আমাদের এই যে খুলনা বিভাগ হয়েছে পলি মাটি দ্বারা। আবার দেখা যাচ্ছে যে আমরা বরিশালের কথা যদি বলি, আমাদের বরিশাল বিভাগও কিন্তু হয়েছে এই পলি মাটি দ্বারা। একসময় বরিশালের অস্তিত্ব ছিল না। এরপরে দেখো, সমুদ্রের নদীর পানি যেখানে মেশে সেখানে বদ্বীপ গঠিত হয়। বদ্বীপ মানে বাংলাদেশ দ্বীপ বলা হচ্ছে না, ছোট দ্বীপের কথা বলা হচ্ছে, সেটা বদ্বীপ। এখন চিন্তা করো, এই যে পলিবাহিত মাটিতে একটা লাভ আছে হইলে ওইখানে চাষাবাদে মানে সারের পরিমাণটা কম লাগে, সহজেই ভালো রকম চাষাবাদ পাই, 5 গুণ 10 গুণ আকারে ফসল আসে। বায়ুবাহিত ধূলিকণা জমা হয়ে লোয়েস নামক উর্বর ভূমি গঠন করে, যে কথাটা বললাম, মানে উর্বর ভূমি গঠন করে। চিন্তা করো, আমাদের দেশ
আমাদের দেশে কিন্তু সোনা, হীরা, জহরত এই টাইপের মূল্যবান খনিজ সম্পদের পরিমাণ কিন্তু কম। প্রাকৃতিক গ্যাস বা তেলও নেই। প্রাকৃতিক গ্যাস বা বেশিরভাগ কয়লা এগুলো পাওয়া যায়। তাই বলে কি আমাদের দেশ হচ্ছে কি খুব গরিব বা একটা অত্যাচারিত দেশ এইসব দিক থেকে, খনিজ সম্পদের দিক থেকে এমন কোনো দেশ না। আসলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক আরো ভালো সম্পদ দিয়েছে, যেটা হচ্ছে কি উর্বর জমি দিয়েছে। চাষাবাদে বা খাদ্য খাবারের চিন্তা আমাদের করা লাগে না। আমাদের দেখা যাচ্ছে কি কোথাও যদি বীজ ফেলে রাখো সেখানতেও দেখা যাচ্ছে গাছ হয়ে আসে, এমন উর্বর জমি আল্লাহ পাক দান করেছে, আলহামদুলিল্লাহ বলা উচিত। এরপরে দেখো, মরুভূমিতে বিভিন্ন আকারের বালি, আড়িউ, বাহিত বালি জমা হয়ে তৈরি হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তা বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করে। এখন চিন্তা করো, আসলে বায়ু প্রবাহটা কোন দিকে হয়? যেদিকে বাতাস বইছে সেই দিকেরই বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ ওই বায়ুর সাথে ধূলিকণা, ময়লা বা দেখা যাচ্ছে গিয়ে কিছু ধুলোবালি, ছোট ছোট অ্যারোসোল এইগুলো প্রবাহিত হয়। এগুলো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছিল। দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে বায়ু প্রবাহটা দীর্ঘদিন একদিকে প্রবাহিত হওয়ার পরে কিছুদিন পরে আবার আরেক দিকে প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু ধূলিকণা বা ওই কণাগুলো আরেক দিকে তখন স্তর তৈরি করবে। এইভাবে বায়ু প্রবাহের অনুযায়ী নতুন স্তর তৈরি হয়। হিমবাহ দ্বারা প্রবাহিত অবক্ষেপ জমা হয়ে বিভিন্ন ধরনের মোরেইন নামক ভূমিরূপ গঠন করে। এরপরে আমাদের আছে 14.5 বিভিন্ন ভূমিরূপে জীব বৈচিত্র্যের ধরন। ভূমিরূপের গঠন এবং ধরনের উপর ভিত্তি করে সেই স্থানের জীববৈচিত্র্য গড়ে ওঠে। হ্যাঁ, অবশ্যই যেখানে বরফ আছে সেখানে এটা আর আমাদের এখানের স্থানীয় মতো ভাল্লুক পাওয়া যায় না, সেখানে শ্বেত ভাল্লুক থাকে। আবার আমাদের এই যে পাহাড়ি অঞ্চলের মতো যেসব ভাল্লুক সেগুলো কিন্তু বরফ অঞ্চলে পাওয়া যায় না। আবার যে পেঙ্গুইন তুমি যদি বাংলাদেশে রাখতে চাও তাহলে কিন্তু বরফ লাগবে, ঠান্ডা পানি লাগবে, এগুলো আয়োজন করতে গেলে অনেক খরচের ব্যাপার। আমরা পৃথিবীব্যাপী পাহাড় পর্বত, মালভূমি, সমতল ভূমি, মরুভূমি প্রভৃতি নানা ধরনের ভূমিরূপ দেখতে পাই। বিভিন্ন ধরনের ভূমিরূপ জলবায়ু এবং পরিবেশ বিভিন্ন রকম হয়ে থাকে, সেই স্থানে জীববৈচিত্র্যকে প্রভাবিত করে। চিন্তা করো, অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু থাকে, বাংলাদেশে কেন ক্যাঙ্গারু পাওয়া গেল না? বাংলাদেশের পরিবেশটাই এরকম। বাংলাদেশের রয়্যাল বেঙ্গল থাকে, যেটা দেখো অনেক হিংস্র একটা কি বাঘ, আর এটা কিন্তু তুমি অস্ট্রেলিয়াতে পাবা না। বলা হচ্ছে যেমন মরুভূমিতে জলবায়ু অত্যন্ত শুষ্ক ও পানি অত্যন্ত দুর্লভ। একটা জিনিস চিন্তা করো, যেখানে পানির পরিমাণ কম সেখানে অবশ্যই এমন ধরনের উদ্ভিদ জন্মায় যাদের পানি কম লাগে। চিন্তা করো কোন ধরনের উদ্ভিদ হবে? এগুলো কিন্তু দেখা যাচ্ছে কাটা, ঝোপঝাড় এই টাইপের উদ্ভিদ। এগুলো বৃষ্টিপাত কম হলেও বাঁচে। যেমন মরুভূমির প্রধান উদ্ভিদ যদি আমরা বলি সেটা হচ্ছে খেজুর, এতে ফণিমানসা, তারপর ক্যাকটাস, তারপরে এই টাইপের গাছগুলো পাওয়া যায়। এছাড়াও কিছু গিরগিটি, তারপরে সাপ, বিচ্ছু, ব্যাং এই টাইপের প্রাণীগুলো ওখানে বেশি থাকে। মানুষও থাকতে পারে, মরুভূমি এলাকায় থাকে না, পরিবেশ করে একটা অঞ্চল তৈরি করে থাকে। কিন্তু চিন্তা করো এর কারণ, মূলত কারণ কি? উপরের পানিও কম, নিচের থেকেও পানি তোলা কঠিন, তাই মরুভূমিতে এই ধরনের প্রাণী বাস করে। সেখানে দিন অত্যন্ত উষ্ণ ও রাত অত্যন্ত শীতল হয়, তাই সেখানে বসবাসকারী প্রাণী ও জন্মানো উদ্ভিদ অনন্য বৈশিষ্ট্য হয়ে থাকে, মানে আলাদা রকম বৈশিষ্ট্য। অনন্য বৈশিষ্ট্য মানে মরুভূমিতে ক্যাকটাস তার কাণ্ডে প্রচুর পানি জমা রাখতে পারে। অপরদিকে মরুভূমিতে উট, ছোট ইঁদুর, ছোট পতঙ্গ, সাপ প্রভৃতি সামান্য পানি গ্রহণ করেও বেঁচে থাকতে পারে, তাই এদের দেখা যায়। বুঝতে পারছো? এখন ঘটনা হচ্ছে গিয়ে এখানে কিন্তু তুমি মরুভূমিতে হাতি দেখছো না, কারণ হাতির লাগেই পানি এক সের। তো ওখানে পানি পাবে কোথায় আর থাকবে কোথায় বসবাস করে? মরুভূমি পাড়ি দিতে পারে কিন্তু মরুভূমিতে অবস্থান করে না। উঁচু পাহাড় বা পর্বত সাধারণত অত্যন্ত দুর্গম হয়ে থাকে। দুর্গম মানে চলতে কষ্ট হয় এরকম। আমাদের সমতল ভূমি হচ্ছে কি হাঁটার জন্য সুন্দর পথ। পাহাড়ে উঠতে গেলে তো পড়ে যাওয়ার ভয়, টিলার ভয়, দেখা যাচ্ছে বৃষ্টিপাত হলে পিচ্ছিল হয়, ওখান থেকে পড়লে দেখা যাচ্ছে 100 কিলোমিটার উপরতে পড়েছে, মানুষ কি হয়ে যাবে? মানুষ আর মানুষ থাকবে না, মানুষের কিছুই অস্তিত্ব থাকবে না, এমন হয়ে যাবে।
তাই বলছে এগুলো হচ্ছে দুর্গম পথ, এগুলো অনেক সাবধানতার সাথে চলাফেরা করতে হয় এইসব জায়গায়। তাই সেখানে বসবাসকারী জীবজন্তু সেই স্থানের সঙ্গে অভিযোজিত হয়ে যায়। অর্থাৎ ওখানে যেসব গরু ছাগল হাঁস মুরগি, পাহাড়ি গরু হয়, ছাগল হয়, হাঁস মুরগিও দেখা যায়, এগুলো ওখানের মতো হয়। বা ঈগল পাখি থাকে, উড়তে পারে, উড়ে গিয়ে দেখা যাচ্ছে কি ওপরে তার বাসায় যাওয়া আসা করে। এখন বলা হচ্ছে যে যেমন পাহাড়ে বসবাসকারী ছাগল অত্যন্ত উঁচু ও বিপজ্জনক খাড়া ঢাল ধরে চলতে পারে, এমনকি ওরা অনেক দামও দিতে পারে যাতে স্লিপ খেলেও সহজে যাতে পড়ে না। 234 পৃষ্ঠায় বলা হচ্ছে বেশি উঁচু পর্বত সমূহ এবং পৃথিবীর শীত প্রধান স্থান সমূহ বরফে আচ্ছাদিত থাকে। কারণ আমরা বলেছিলাম পূর্বের আলোচনাগুলোতে যে পাহাড়ের উপর বরফ থাকে, পাহাড়ের উপরে যে পরিমাণ বরফ থাকে সেই পরিমাণ বরফ দিয়ে যদি মনে করো, চিন্তা করো হিমালয়ের উপরে যে পরিমাণ বরফ আছে, ওই বরফটাকে যদি গলিয়ে বাংলাদেশে বৃষ্টিপাত করা হয় তা বাংলাদেশে টানা 5 মাস থেকে 6 মাস একটানা বৃষ্টিপাত করানো যাবে। এখন এই এমন পরিমাণ বরফ থাকে, এটা ডিপেন্ড করে বড় পাহাড়টা কত বড় এর উপর ডিপেন্ড করে। পৃথিবীর শীত প্রধান স্থানসমূহে বরফ আচ্ছাদিত থাকে, তাই সেখানে জন্মানো অনেক গাছ কোণাকার হয়ে থাকে। এতে করে সেই গাছের ওপরে পড়া তুষার সহজে ঝরে পড়তে পারে। অর্থাৎ দেবদারু টাইপের এই ধরনের গাছগুলো হয় যাতে পাতাগুলো পড়তে সহজেই ঝরে যায়। কিন্তু ওখানে যদি কলা গাছ লাগাও তুমি, আর কলার পাতা ভেঙে যাবে, গাছও মরে যাবে, গাছগুলো সহজে মারা যাবে, ওখানে বাঁচতে পারবে না পরিবেশের কারণে। এইসব স্থানের প্রাণীদেহে শীত সহনশীলতা বেশি এবং সাধারণত চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে, বাইরের লম্বা লোম থাকে। যে কথাটা বলি, এদের অনেক বড় লোম থাকে এই জন্য যাতে ওদের শীতটা কম লাগে। চিন্তা করো আমরা শীতে কি করি, মানুষরা জ্যাকেট গায়ে দিই, কম্বল মুড়ি দেওয়া মতো কায়দায় চলি, কিন্তু দেখো সৃষ্টিগত কারণে সৃষ্টিকর্তা তো শুধু আমাদের সৃষ্টিকর্তা না, তিনি যে সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা। ওই প্রাণীগুলোর উপরেও তিনি দয়া মায়া করে তাদের লোমগুলো বড় করে দিয়েছেন যাতে তারা কি করতে পারে, ওই পরিবেশটাকে মানিয়ে নিতে পারে, অভিযোজিত করতে পারে। ওইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছে অভিযোজন। অভিযোজন এর সংজ্ঞাটা তোমাদের জানা উচিত। অভিযোজন বলতে বোঝায় কোনো একটি প্রাণী বেঁচে থাকার জন্য অন্য একটি পরিবেশে নিয়ে যাওয়ার পর সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াটাকে বলে অভিযোজন। মনে করো এখান থেকে একটা মানুষের উদাহরণ বাদ দিই, মনে করো এখান থেকে একটা ছাগল তুমি নিয়ে গেলে কোথায়, অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়ার পরিবেশে ওই প্রাণীটা অর্থাৎ ছাগলটা কিছুদিন পরে দৈহিক কিছু পরিবর্তন আসলো এবং ছাগলটা ওই জায়গায় কি হলো, খাপ খাইয়ে নিতে পেরেছে, বেঁচে আছে, তাহলে সেটা কি করতে পেরেছে, অভিযোজন করতে পেরেছে। এই ধরনের অভিযোজনের অনেক উদাহরণ আছে। তারপরে তোমাদের বইতে দিয়েছে এসব তাদেরকে শীত থেকে রক্ষা করে, অর্থাৎ বড় লোম হলে কি হয়, শীত থেকে তারা রক্ষা পায়। অর্থাৎ ওদের পরিমিত শীত লাগে না তা না, কিন্তু সেটা তারা সহ্য করতে পারে। পৃথিবীর শীতল ও পাহাড়ি স্থানগুলোয় বসবাসকারী প্রাণীদের অন্যতম হলো তুষার চিতা, ইন্ডিয়ান কন্ডোর, লম্বা শিংয়ের ভেড়া, আইবেক্স, পাহাড়ি গরিলা, লিক্স ইত্যাদি। এগুলো কয়েকটা প্রাণীর নাম দিয়েছে, কয়েকটা তোমরা মনে রাখবা। এখন চিন্তা করো আমাদের লোম কেন বড় হয় না? আমাদের এখানে লোম বড় না হওয়ার কারণ প্রচুর গরম, আর গরমের কারণে আমরা দেখা যাচ্ছে যে এখানে যদি লোম আরো বড় হতো আমাদের শরীরের, আমাদের গরমটা আরো বেশি লাগতো। তাই আমাদের লোমগুলো তুলনামূলক ছোট হয় এবং আমাদের গৃহপালিত প্রাণীগুলোরও লোম তুলনামূলক ছোট লোম থাকে কিন্তু পরিমাণে ছোট হয়। সমতল ভূমি পৃথিবীর বিভিন্ন স্থানে থাকলেও সেখানে বিভিন্ন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়, অর্থাৎ জলবায়ুগুলো কি হচ্ছে, পরিবর্তনশীল। এক্ষেত্রে সেই স্থানে জলবায়ু অক্ষাংশের উপর অনেকাংশে নির্ভরশীল। আমরা অক্ষাংশ আর দ্রাঘিমা অংশ সম্পর্কে এদের সংজ্ঞা দুইটা একটু লিখে নিতে পারি। আমরা ভিডিওর মাঝে একটু পোস্ট করে ভিডিওটা এই সংজ্ঞা দুটো লিখে রাখতে পারি। এরপরে বলা হচ্ছে তাই বিভিন্ন স্থানে সমতল ভূমিতে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য দেখা যেতে পারে, অর্থাৎ যেমন পরিবেশ সেমন প্রাণী বসবাস করে। এর আরেকটা আমরা যদি অন্তর্নিহিত কথা বের করতে চাই,
ঋতু বৈচিত্র্যের কারণে বিভিন্ন রকম প্রাণী এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছে, যে পরিবেশে যে পছন্দ করেছে বেছে নিয়েছে সে তার পরিবেশ, এবং সেখানেই দীর্ঘদিন থেকে বড় হচ্ছে, অভিযোজিত হচ্ছে, এবং সেই পরিবেশটাই খাপ খাইয়ে নিয়েছে এবং শুরু করেছে জীবন চলার একটা নতুন সংগ্রাম পথ। অর্থাৎ সবাই তার পছন্দের জায়গায় আছে, এটাই আমরা ভাবতে পারি। আরেকটা জিনিস আমরা দেখি, আর এই পরিবেশ চলার সংগ্রাম পথে যারা সংগ্রামী তারাই টিকে থাকে, দুর্বলরা শেষ হয়ে যায়, মারা যায়, তাদের কোনো অস্তিত্ব থাকে না। সংগ্রামী মানুষরা, সংগ্রামী প্রাণীরাই পৃথিবীতে টিকে আছে এবং টিকে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এটুকুই ছিল 234 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের 14তম অধ্যায়ের শেষ অংশ। তোমাদের এই ভিডিওগুলোর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর মন দিয়ে পড়াশোনা করো, তোমরা ভালো রেজাল্ট করো, তোমাদের পাশাপাশি তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করো, ভালো রেজাল্ট করো, ভালো জায়গায় পৌঁছে যাও, তোমাদের জ্ঞানের আলো দিয়ে আমাদের বাংলাদেশের অন্ধকার দূর করে দাও। তোমরা জীবনে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হও, স্বপ্নের দিনগুলোকে বাস্তবায়ন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।